নমস্কার। একটা নির্বাচনী এলাকার ভবিষ্যৎ কি শুধু ভোটের সংখ্যার উপর নির্ভর করে, নাকি আসল সত্যিটা লুকিয়ে থাকে ডেটার গভীরে? আজ আমরা ঠিক এটাই দেখতে চলেছি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। তবে কোনো রাজনৈতিক ভাষ্য বা পক্ষপাতিত্ব দিয়ে নয়, একদম ডেটা আর মাটির বাস্তবতার ওপর ভিত্তি করে। আসুন একসাথে উন্নত শাসনের একটা দিশা খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, আমাদের এই বিশ্লেষণটা মোট ৬টা ভাগে এগোবে। প্রথমে আমরা দেখব গ্রাউন্ড ট্রুথ, মানে একদম মাটির খবর। তারপর ডেটা কি বলছে সেই সংকেতগুলো বোঝার চেষ্টা করব। এরপরে আসবে ফলাফলের কারণ আর ক্ষমতার ধরন নিয়ে আলোচনা। আর শেষে শুধু বিশ্লেষণ নয়, আমরা একটা কার্যকরী শাসনের ব্লুপ্রিন্ট আর বিশ্বাস ফিরিয়ে আনার পথ নিয়েও কথা বলব। চলুন শুরু করা যাক। যে কোনো সংখ্যা বা চার্ট দেখার আগে আসুন এক মুহূর্তের জন্য ভবানীপুরের সাধারণ মানুষের জীবনটা একটু বোঝার চেষ্টা করি। ভাবুন তো, বর্ষার দিনে জল জমে থাকা রাস্তায় একজন মা তার সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছেন, বা একজন শিক্ষিত যুবক চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। এই বাস্তব ছবিটা না বুঝলে, মানে ওই মাটির স্পন্দনটা না ধরলে, কোনো বিশ্লেষণে কিন্তু সম্পূর্ণ হয় না। ভবানীপুর কিন্তু শুধু কলকাতার ম্যাপের একটা জায়গা নয়, এটা দক্ষিণ কলকাতার একদম প্রাণকেন্দ্রে থাকা একটা শহরী এলাকা। তাই এখানকার সমস্যা, এখানকার মানুষের চাহিদা গ্রামের থেকে অনেকটাই আলাদা। এখানকার মানুষের কথাবার্তায়, আলোচনায় বারবার ঘুরে ফিরে আসে ভালো পরিকাঠামো, চাকরি আর আধুনিক জীবনের নানা চ্যালেঞ্জের কথা। বলা যায় এটা এমন একটা জায়গা যা আকাঙ্ক্ষা দিয়ে চলে। তাহলে এখানকার মানুষের রোজকার জীবনের ছবিটা ঠিক কীরকম? দেখুন, বর্ষা এলেই রাস্তায় জল জমে যাওয়া, ভাঙাচোরা গর্তে ভরা রাস্তা, তার ওপর মুদ্রাস্ফীতির চাপ যা মধ্যবিত্ত পরিবারের বাজেট পুরো ঘেঁটে দিচ্ছে, শিক্ষিত ছেলেমেয়েদের জন্য ভালো চাকরির অভাব, আর সবকিছুর ওপরে যেটা নিয়ে সবচেয়ে বেশি ক্ষোভ তা হলো এই সিন্ডিকেট রাজ আর কাটমানির দুর্নীতি। এগুলোই এখানকার মানুষের জীবনের রোজকার সত্যি। আচ্ছা, মাটির কথা তো হলো, এবার চলুন একটু ডেটার দিকে তাকানো যাক, কারণ সংখ্যা কিন্তু মিথ্যে বলে না, তাদের নিজস্ব একটা কল্প থাকে। তো ভবানীপুরের নির্বাচনী ডেটা আমাদের ঠিক কী ইশারা দিচ্ছে? এই স্লাইডের সংখ্যাগুলো একটু ভালো করে দেখুন। এটা কিন্তু কোনো ছোটখাটো পরিবর্তন নয়। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে রাজনৈতিক পটভূমিতে একটা বিরাট বদল এসেছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে ঠিকই, কিন্তু বিজেপির উত্থানটা লক্ষ্য করুন, প্রায় দ্বিগুণ, ১৯% থেকে সোজা ৩৫%। এটা একটা পরিষ্কার সংকেত যে তলায় তলায় একটা বড়সড় পরিবর্তন হচ্ছে। এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা আছে। ভোটদানের হার প্রায় ৫% কমে গেছে। এটাকে কিন্তু শুধু একটা সাধারণ সংখ্যা হিসেবে দেখলে চলবে না, এটা একটা বড়সড় সতর্কবার্তা। কেন এমন হলো? ভোটাররা কি হতাশ, নাকি তাদের পছন্দের কোনো বিকল্পই নেই, অথবা এটা কি এক ধরনের নীরব প্রতিবাদ? এই বার্তার মানেটা আমাদের বুঝতেই হবে। ভবানীপুরের রাজনীতিকে বুঝতে হলে এখানকার জনসংখ্যার গঠনটা বোঝা খুব জরুরি। এখানে হিন্দু ভোটাররাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তার পাশাপাশি প্রায় ২০% মুসলিম সংখ্যালঘু ভোটারও আছেন। যে কোনো নির্বাচনে এই ডেমোগ্রাফিক বিন্যাসটা একটা খুব বড় ভূমিকা পালন করে, আর এখানকার রাজনৈতিক সমীকরণ বুঝতে হলে এটা মাথায় রাখতেই হবে। ডেটা আমাদের দেখালো যে কি ঘটেছে, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, কেন এমনটা হলো? ভোটারদের এই সংকেতগুলো আর রাস্তার মানুষের ওই গভীর ক্ষোভ, এই দুটোর মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়? চলুন সেই মূল কারণগুলোই এবার খুঁজে বের করা যাক। মানুষের এই যে অসন্তোষ, এর মূলে কিন্তু ৫টা বড় কারণ আছে। ১. কাঠমানি দুর্নীতি নিয়ে ব্যাপক রাগ। ২. শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একটা বিশ্বাসঘাতকতার অনুভূতি। ৩. ভোটের পরে হিংসার ভয়। ৪. অনুপ্রবেশ আর নাগরিকত্ব নিয়ে চিন্তা। আর ৫ নম্বর হল ছেলেমেয়েদের জন্য ভালো চাকরির অভাব। এই ৫টা বিষয়ই এখানকার রাজনৈতিক আবহাওয়া তৈরি করছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির ব্যাপারটা যে ঠিক কতটা বড়, তাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। প্রায় ২৫,৭০০। সুপ্রিম কোর্ট ২০১৬ সাল থেকে এতগুলো শিক্ষক আর অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করেছে। একবার ভাবুন তো, কত হাজার পরিবার তাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য সবকিছু বাজি রেখেছিল, আর শেষে তাদের মনে হচ্ছে তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এটা শুধু একটা দুর্নীতি নয়, এটা মানুষের বিশ্বাস ভেঙে দেওয়া মতো একটা ঘটনা। এই পুরো অনুভূতিটা যদি একজন সাধারণ মানুষের কথায় বলতে হয়, তাহলে সেটা হবে অনেকটা এই রকম।
ওরা আমার বাচ্চার ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু তার বদলে ওরা আমাদের সম্মানটুকুও কেড়ে নিয়েছে। দেখুন, এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যে ডেটার আড়ালে ঠিক কতটা যন্ত্রণা আর বঞ্চনা লুকিয়ে আছে। আর ঠিক এখানে আমাদের সংবিধানের মূল ভিত্তিটা সামনে আসে। আমাদের পাবলিক লাইফের ভিত্তি হল দুটো জিনিস: এক, প্রত্যেক ব্যক্তির মর্যাদা, আর দুই, দায়িত্ব নিয়ে জেনে বুঝে কথা বলার অধিকার। যখন সাধারণ মানুষ তাদের কথা বলেন, তখন একটা দায়িত্বশীল সরকারের কাজ শুধু সেটা শোনা নয়, তার উপর ভিত্তি করে কাজ করা। এতক্ষণ তো আমরা ভোটারদের দিকটা বোঝার চেষ্টা করলাম। এবার চলুন রাজনৈতিক দলগুলোর দিকে তাকানো যাক। তবে কোনো ব্যক্তির কথা না বলে আমরা দলগুলোকে একটা সিস্টেম হিসেবে দেখব। তাদের আসল শক্তিটা কোথায়, আর কোথায় বা তাদের দুর্বলতা। ক্ষমতাসীন দলের দিকে তাকালে একটা বেশ ইন্টারেস্টিং বৈপরীত্য চোখে পড়ে। একদিকে তাদের একটা খুব শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ড আছে, আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো দারুণ জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্পও আছে। কিন্তু ঠিক তার উল্টো দিকেই আছে দুর্নীতির অভিযোগ, মানুষের বিশ্বাসের অভাব আর পরিকাঠামোর বেহাল দশা। এই দুটো দিকেই তাদের মারাত্মক দুর্বলতা। আর ঠিক এই দুর্বলতাগুলোই চ্যালেঞ্জারদের জন্য একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে। বিজেপি খুব দক্ষতার সাথে এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগিয়েছে। তাদের ভোট শেয়ার 35%-এ নিয়ে গেছে, আর একই সাথে একদম নিচু তলায় নিজেদের সংগঠনকেও অনেক মজবুত করে তুলেছে। এই টেবিলটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছে। রাজনীতি অনেক কিছুই থাকে, কিন্তু আসল সম্পদ কোনটা? এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী দুটো জিনিস সবচেয়ে দামি, যা সহজে নকল করা যায় না। এক, একদম নিচু তলার একটা শক্তিশালী ক্যাডার নেটওয়ার্ক, আর দুই, একজন শক্তিশালী নেতার ব্র্যান্ড ইমেজ। এর তুলনায় পার্টি অফিস বা ডিজিটাল প্রচার এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এগুলো সহজেই তৈরি করা যায়। এতক্ষণ তো আমরা অনেক বিশ্লেষণ করলাম, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানও তো দরকার। তাহলে এই সব ডেটা আর বিশ্লেষণকে কাজে লাগিয়ে কিভাবে একটা ভালো শাসনের ব্লুপ্রিন্ট তৈরি করা যায়, এমন একটা ব্লুপ্রিন্ট যা মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে পারে? চলুন সেটাই দেখা যাক। আমরা এখানে একটা 4 দফা কৌশলের কথা বলছি, যার নাম চতুর্মুখী নীতি। এর 4টে দিক আছে। প্রথম, আগ্রাসন, মানে কাঠমানির মতো সিস্টেমের সব গলতকে সবার সামনে তুলে ধরা। দ্বিতীয়, স্থিতিশীলতা, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো যে নির্ভরযোগ্য সেটা দেখানো। তৃতীয়, উদ্ভাবন, একটা আধুনিক গভর্নেন্সের স্বপ্ন দেখানো। আর চতুর্থ হল সুরক্ষা, মানুষের শারীরিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক নিরাপত্তার আশ্বাস দেয়া। শুরুতে যে জল জমার সমস্যার কথা বলেছিলাম, মনে আছে? দেখুন, এই ব্লুপ্রিন্টে তার একটা নির্দিষ্ট সমাধান আছে। প্রায় ৩০০ কোটি টাকার একটা বড় প্রজেক্ট, যা দিয়ে পুরো ড্রেনেজ সিস্টেমটাকে ঢেলে সাজানো হবে, যাতে এই দীর্ঘদিনের সমস্যার একটা পাকাপাকি সমাধান হয়। আর শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির সমস্যার জন্য তারও একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। প্রায় ৫০ কোটি টাকা খরচ করে একটা স্কিল হাব তৈরি করা, যেখানে প্রতি বছর ২,০০০-এরও বেশি যুবককে ট্রেনিং দেওয়া হবে। এটা কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটা হলো ভবিষ্যতের জন্য একটা সত্যিকারের বিনিয়োগ। তবে ডেটা নির্ভর শাসন ব্যবস্থার দিকে এগোনোর সময় আমাদের একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে: মানুষের মর্যাদা। তথ্য সংগ্রহের সময় অবশ্যই ব্যক্তির প্রাইভেসি এবং তার সম্মতির গুরুত্ব দিতে হবে। ভারতের আইনও তাই বলে, যেটুকু তথ্য দরকার ঠিক সেটুকুই একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা উচিত। এটা শুধু আইন মেনে চলা নয়, এটা মানুষের বিশ্বাস অর্জনেরও প্রথম ধাপ। আমাদের এই পুরো বিশ্লেষণের শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতে ফিরে আসছি। ভবানীপুরের এই অদ্ভুত বৈপরীত্য, একদিকে এত জনকল্যাণমূলক প্রকল্প আর অন্যদিকে মানুষের বিশ্বাসের এত অভাব, এই দুটোর মধ্যে একটা বিরাট ফারাক রয়ে গেছে। এটাই হলো মূল কথা। জনকল্যাণমূলক কাজে হয়তো ভালো নম্বর পাওয়া যাচ্ছে, কিন্তু মানুষের বিশ্বাস অর্জনের পরীক্ষায় প্রায় ফেল। আর এই পরিস্থিতি কিন্তু বেশিদিন চলতে পারে না, কারণ দুর্নীতি যদি বিশ্বাসের ভিতটাই নাড়িয়ে দেয়, তাহলে শুধু প্রকল্প দিয়ে মানুষের মন জয় করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। তাহলে শেষ প্রশ্নটা এটাই: শাসন ব্যবস্থাকে কি সত্যি ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে ডিজাইন করা সম্ভব? মানে ব্যক্তিনির্ভর রাজনীতির বদলে একটা সিস্টেম নির্ভর, স্বচ্ছ, ডেটা ভিত্তিক শাসন ব্যবস্থা কি আমরা তৈরি করতে পারি?
আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান তাহলে blueprintstrategies.ai এর সঙ্গে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে অথবা ফোন করুন 080 4204 1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।